হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিয়দর্শিনীজ নিউ মিনি ব্লগ। সরি, মিনি ব্লগ নয়, আমি বারবারই একই ভুল করছি। তো একটা লং ব্লগ, আজ অনেক দিন পর, একশো কোটি বছর পর আমি আবার একটা লং ব্লগ আপলোড করছি। তো এদিন আর কি একটা গেট রেডি ভিডিও শ্যুট করছিলাম, যেটার পুরো মেকআপ টিউটোরিয়ালটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু আজকে যা যা আমি তোমাদের সাথে দেখাবো সেটা শুধু তোমরা দেখতে থাকো। আজকের ব্লগটা স্পেশালি কিছু মানুষের মুখে জবাব দেওয়ার জন্য। তো যেটা বলছিলাম, আমি পার্সোনালি লাইফে যারা, পার্সোনালি বলবো না, প্রফেশনালি যারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে, কিছু কমেন্ট ভালো, কিছু কমেন্ট খারাপ, তবে আমি নেগেটিভ কমেন্ট খুব একটা পাই না। তবে সেদিনের যে নেগেটিভ কমেন্ট পেয়েছিলাম সেটা নিয়ে আমি অবশ্যই শেয়ার করেছি। তবে আজকে এইগুলো বাদ দিয়ে আমার পার্সোনাল লাইফে যারা ইন্টারফেয়ার করছে তাদেরকে নিয়ে আমি একটু কমেন্ট করতে চাই। আমার বলতে শুধু আমার নয়, ইভেন আরও কিছু আছে, আমি অবশ্যই তোমাদের সাথে আলোচনা করবো। তো প্রথমে আসি পার্সোনাল লাইফে কীভাবে আমাকে এফেক্ট করছে। তো কিছু মানুষ, মানে আর কি আমার আশেপাশের মানুষজনদের কথাই আমি বলছি, আমার ভিডিও তো তারা দেখে, ইভেন বলে যে আমি কয়েকবার শুনেছি যে এটা হচ্ছে ভালো, ওটা হচ্ছে ভালো, খুব ভিডিও করছিস, এই করছিস, তাই করছিস, বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। এটা আর কি সামনে, অ্যাকচুয়ালি ক্যামেরার সামনে যেরকম মানুষ ভুড়ি ভুড়ি মিথ্যা কথা বলে থাকে কিছু মানুষ, ঠিক এটাও সেরকম আমার সামনে এরকম বলে। তো পিছনের সমালোচনাটা আমি শুনতে পেলাম, সেই কারণেই আজকের এই ব্লগটা আর কি আপলোড করা, আমার সেই বেসিসে ব্লগটা আপলোড করা। তো কিছু মানুষের ধারণা বা কিছু মানুষের বক্তব্য যে আমি পড়াশোনা করি না, আচ্ছা, সারাদিন আমার ফোন ঘেঁটে আর ব্লগ বানিয়ে কেটে যায়, ঠিক আছে, কিছু মানুষের এটা বক্তব্য। তো আচ্ছা, তাদের ক্ষেত্রে আমি এবার কিছু একটা কথা বলবো, মানে আমি কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না। আর খুব আশেপাশেরই লোকজন আর কি, তারাই আর কি এরকম বক্তব্য রেখেছে। তো আমি তাদের ক্ষেত্রে এটাই বলতে চাই, কিছু বেশি বলবো না, এইটুকুই শুধু বলতে চাই যে ফোন তো তোমাদের হাতেও আছে, চাইলে তোমরাও ব্লগ বানাও, আমি তো আর বারণ করছি না। আর হ্যাঁ, সত্যি বোধহয় আমি পড়াশোনা করি না, সেই জন্যই বছর বছর সেমিস্টারগুলো আমি এমনিই উঠে যাচ্ছি। আর খুব একটা খারাপ নাম্বার বোধহয় পাই না, 57, 60 এরকম পার্সেন্টেজের নাম্বার পেয়েই আমি উঠছি। তো এমনি হয়তো আমি উঠে যাচ্ছি সেমিস্টারগুলোতে। আর তারপরেও এগুলো নয় বাদ দিলাম, আচ্ছা তারপরেও আমি এটাই বলবো যে আমার এইচএস এক্সামের সময় কখনো রাত 3টে, কখনো ভোর 5টা এরকম জায়গায় আমি পড়েছিলাম। তো এক্সামের ঠিক 1 মাস আগে আমি এতটা পরিমাণে অসুস্থ হয়ে গেছিলাম যে বইয়ের পাতা তো দূর, আমি একটা বই খুলে পড়ার মতো অবস্থায় ছিলাম না। আমার এইচএস এক্সাম দিতে গেছিলাম, লাখের জোরে, কোনো দূরে কোথাও সিট পড়েনি আমার আর কি। আমাদের স্কুলে যাওয়ার আগে যে স্কুলটাকে ক্রস করে যেতে হয় সেই স্কুলেই আর কি সিট পড়েছে। তো বেশি না, 5 মিনিটের ডিস্টেন্সে এরকম। আর আমাদের বাড়ি থেকেও খুব একটা কাছে নয়, ওই খুব একটা দূরে নয়, সরি, বেশি হলে 25 মিনিট বা আধা ঘন্টা যদি এরকম হয়। তো এরকমই আর কি সিট পড়েছিল। তো আমার কন্ডিশন তখন কেমন ছিল, আমি রোজ সকালে যাব এক্সাম সেন্টারে এক্সাম দিতে, আমার হাতে একটা ইঞ্জেকশন দেওয়া হবে, সেদিন আর গোটা ইঞ্জেকশন দেওয়া হবে না, আবার রাত্রেবেলা আবার একটা ইঞ্জেকশন পুশ করা হবে। আমি এইরকম করে আমার এইচএস এক্সামটা দিয়েছিলাম, আমার এখনও মনে পড়ে। কপাল জোরে তার কিছুদিন আগে স্যালাইন টেনেছিলাম, তো স্যালাইনটা দিতে হয়নি, আমাকে ইঞ্জেকশনই দেওয়া হয়েছিল। তো কখনো যেদিন খুব শরীরটা অসুস্থ হয় সেদিন সকালে একটা ইঞ্জেকশন, আবার সন্ধ্যেবেলা একটা ইঞ্জেকশন। আর যেদিন একটুখানি ভালো থাকি সেদিন আবার একটা ইঞ্জেকশন, মানে শুধু সকালে ইঞ্জেকশন দেওয়া হতো, রাতে কোনো ইঞ্জেকশন দেওয়া হতো না। আর আমার এতটাই শুধু সেন্সিটিভ স্কিন নয়, আমার গোটা বডিটাই এতটাই সেন্সিটিভ যে একটু এদিক ওদিক হয়ে গেলেই আমি আর, মানে সেই ওষুধ শ্যুট করে না, মানে কোনো কিছু শ্যুট করে না। এখনও পর্যন্ত আমার মনে হয় আমার জ্বরের ওষুধ ছাড়া আমি অন্য কোনো মেডিসিন নিই না। এই ঘটনাটা 2022 সালের পর থেকে, আমার এইচএস দেওয়া তখন 2022 সালে, 23 রেজাল্ট আউট, দেন আমি কলেজে অ্যাডমিশন নিই। তো যাই হোক, তো ওই টাইমটা থেকে আমি যখন ক্লাস 11-এ তখন আমার এরকম আর কি প্রবলেম দেখা দিয়েছিল। আসলে অনেক দিন ধরে প্রবলেম দেখা দিয়েছিল। আমি বরাবর, আমার ছোটো থেকে কোনো অসুখ, জ্বর জারি এরকম ছিল না, এক ছিলাম খুব ছোটোবেলায় এরকম, তো আর এক এরকম। তো সে যাই হোক, এটা বাদ দিয়ে আমি অসুস্থতা নিয়ে এটা আলোচনা করব না। তো আমি যেটা বলছিলাম, তো আমার এই কন্ডিশানে 1 মাস আমি বই হাত দিতে পারিনি। আর যেহেতু এটা সবাই বোধহয় জানবে, তারাই জানবে যারা রাত জেগে পড়াশোনা করে, রাত হয়তো হয়ে যাবে, তুমি হয়তো মানে আর কি
কি কী বলবো, পড়াশোনা করছো না বা কিছু, কিন্তু তাও তোমার ঘুম আসতে চাইবে না, যেহেতু এই রাত জাগার অভ্যেসটা তুমি করে ফেলেছিলে। তো আমাকে লিটারেলি ঘুমের ওষুধ দেওয়া হতো, আমি তারপর ঘুমাতাম। ডক্টর যে ওষুধ দিত তার মধ্যে ঘুমের ওষুধ থাকতো, আমি তারপরে ঘুমাতে পারতাম। তা হলেও রাত 12টা 1টা ঠিকই বেজে যেত। মানে যে মেয়েটা রাত 3টে পর্যন্ত, কখনো 5টা পর্যন্ত জেগে পড়েছে, তার কাছে তো এরকম হবেই। আর পেটে কিছু তলাতো না, আমার প্রচণ্ড পরিমাণে বমি মানে লেগেই থাকতো। তো এইরকম কন্ডিশনে আমি এইচএস এক্সাম দিয়েছিলাম। তো এইটুকু বলতে পারি যে এই কন্ডিশনে এইচএস এক্সাম দিয়ে তোদের থেকে অ্যাটলিস্ট অনেক ভালো রেজাল্ট করেছিলাম। আর অথচ আমার রেজাল্ট আউট হওয়ার পরে যারা জীবনে আমার সাথে যোগাযোগ করেনি, জীবনে তাদের মনেই পড়েনি, আমার এত শরীর খারাপেও জীবনে তাদের মনে পড়েনি যে ও কেমন আছে একটা খোঁজ নিই, এই রকম রিলেটিভসরাও আমাকে জনে জনে যেদিন আমার এইচএস রেজাল্ট বেরিয়েছে সেদিন ফোন করেছে। মানে সেদিন সকাল থেকে যেখান থেকে রেজাল্টটা যে টাইমটা থেকে আউট হয়েছে সেখান থেকে আমার ফোনে শুধু কল আসছেই তো আসছে, আমি সবার ফোন রিসিভ করে যাচ্ছি। আর আমি খুব ক্লিয়ারলি বলছি যে আমি এত নাম্বার পেয়েছি। লোকে লুকিয়ে যায়, এই হয় তাই হয়, আমি এবার এইটাই বলি যে আমি এত নাম্বার পেয়েছি। তখন এবার কিছু লোক শুনে বলে যে হ্যাঁ আর একটু ভালো হতে পারতো। আমি এবার ডাইরেক্টলি বলেছি যে আমি যে কন্ডিশনে ছিলাম সেই কন্ডিশন থেকে আমার এই রেজাল্টটা হয়তো, তবে হ্যাঁ আমি এক্সপেক্ট করেছিলাম যে খুব খারাপ রেজাল্ট করলেও আমি 450 পাবো, আমার এইটুকু গ্যারেন্টি ছিল আমার প্রতি। তো সেটা আলটিমেটলি পাইনি আমি, তাই আর কি একটু আপসেট ছিলাম। তো যাই হোক, যা বলছিলাম, তাও খুব খারাপ আমার স্যাটিসফাই আমি হইনি, কিন্তু তারপরও স্যাটিসফাই না হওয়ার পরেও আমি এটাই বলছি যে তোদের থেকে অ্যাটলিস্ট অনেক ভালো রেজাল্ট বোধ হয় আমি করেছিলাম। মানে যে পরিমাণের ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বা যে পরিমাণের পড়াশোনা তোরা দেখাস, সেই পরিমাণের থেকে অন্তত আমি অনেক ভালো রেজাল্ট করেছিলাম। তো কি হয়, এটা কয়েক বছর ধরে আর কি হয়ে আসছে, যখনই কোনো রেজাল্ট আউট হয় তখনই রেজাল্ট আউট হওয়ার সাথে সাথে মানে আমি যে নাম্বারটা পাই তার থেকে ওদের নাম্বারটা একটু বেড়ে যায়। মানে কিছু ক্ষেত্রে হয়তো 20-30 বেড়ে যায়, কিছু ক্ষেত্রে আবার 100-150 বেড়ে যায়। জানি না কী করে বেড়ে যায়, কেন কি পরীক্ষাটা তো আমি পরে দিই, তারা আগে দেয়, তাদের আগে রেজাল্ট আউট হয়ে যায়, তার বেশ অনেক বছর পরেই আমার এক্সাম, আমার পরীক্ষা দিই, কিন্তু জানি না তাদের নাম্বারটা আলটিমেটলি বেড়ে যায়। যাই হোক, আবার অনেকে বলে যে তোরা এরকম যে তোরা শর্ট কোশ্চেন টাইপের কোশ্চেনের অ্যান্সার দিয়েছিলিস, আমরা সব যা লিখেছি বিকিউ। আরে ভাই, এইচএস এক্সাম দিতে গেলে না শর্ট কোশ্চেন বড় কোশ্চেন সবই লিখতে হয়, এটা বোধহয় আমরা জানি। শর্ট কোশ্চেনটা বেশিরভাগ ক্ষেত্রে অনেকে এটা করে যে হল ম্যানেজ করে কাটিয়ে দেয়, কিন্তু তারাই আর কি বড় কোশ্চেনে গিয়ে লিখতে পারে না। ঈশ্বরের আশীর্বাদে কোনোদিন আমাকে এক কলম কারোর দেখে লিখতে হয়নি, একটা শর্ট কোশ্চেনের অ্যান্সারও আমার কারোর কাছে জিজ্ঞাসা করতে হয়নি। তো এইটুকু ক্ষমতা আমার মধ্যে আছে। আর হ্যাঁ, পড়াশোনা করি না, হ্যাঁ ঠিক আছে, আমি এটার কোনো জবাব দেব না। আমি নিজের পায়ে দাঁড়াবো, সেদিন সবার মুখে জবাবটা ছুঁড়ে মারবো। জানি না আমি এই ভিডিও বানাচ্ছি, এটা থেকে লাইফে আমি জানি না কিছু করতে পারবো কিনা, তবে হ্যাঁ আমি জীবনে খুব সহজে সব কিছু অ্যাচিভ করিনি। প্রত্যেকটা জিনিসই আমার খুব কঠিনভাবেই পেতে হয়েছে। বাবা মায়ের বড্ড প্যাম্পার, বড্ড আদরে মানুষ হলেও ছেলেবেলাটা খুব একটা সহজ আমার হয়নি। তো সেই কারণে জীবনে অনেকটা স্ট্রাগল, অনেকটা লড়াই আমাকে করতে হয়েছে। হ্যাঁ, স্ট্রাগলটা হয়তো আমি বলবো না যে করেছি, কেন কি আমি কিছু চাওয়ার আগেই আমার বাপি বা আমার মা দুজনেই মুখে এনে দিয়েছে। মানে এখনও এত বড় হয়ে গেছি, মা যদি এসে দুপুর 12টায়ও রান্না করে তো নিজে রান্না করে আমাদের খাওয়াবে, কখনো বলে না যে মা তুই রান্না কর আজকের এই। হ্যাঁ আগে আমি, হ্যাঁ এটা এখন টুকিটাকি নিজের মুড জন্য, নিজের ভালো লাগার জন্য টুকিটাকি রান্না করে নিজে হয়তো টুকটাক খাই, কিন্তু এর থেকে বেশি আর কিছুই নয়। আর এই খুব সিজন পড়লে, যেহেতু আমাদের দোকান ব্যবসা, তো কখনো কখনো হয়তো একটু রান্নাবান্না করে রেখে কলেজ বা পড়ায় যেতে হয় এরকম, আর যখন মায়ের শরীর খারাপ হয় এরকম কন্ডিশন, তাছাড়া আর কিছুই নয়। তো আমি কিছুই বলবো না এখন, এগুলো আমি এখন সাইলেন্টলি যাকে বলে আমি আর কি এখন হ্যান্ডেল করে নিচ্ছি। কেন কি আমি জীবনে খুব বেশি করে বিশ্বাস করি সমালোচনা তারাই আমার পিছনে করবে যাদের আমার নখ তো অনেক দূরে থাক, আমার ধারে কাছে আসারও যোগ্যতা নেই, আমার ইউজ করে ফেলে দেওয়ার টিস্যুটারও যোগ্যতা নেই। তো সেগুলো তো আমার ইউজ করা জিনিস, তো আমি সেইগুলো বাদ দিলাম, ওই জন্য নখ বা টিস্যু কোনোটাই বাদ, আমার ধারে কাছে আসারও যোগ্যতা নেই, তারাই আমার পিছনে সমালোচনাটা করবে।
তো এই যে তোমাদের সাথে এত কথা বলতে বলতে আমি আলটিমেটলি রেডি হয়ে গেছিলাম। তো এই ভিডিওটা শ্যুট করে রেখেছিলাম বেশ অনেক দিন আগে, 1 মাস বলা চলে। তো অনেক দিন পরেই তোমাদের সাথে আর কি শেয়ার করলাম। তোমরা জানিও লুকটা কেমন হয়েছিল। আর এই যে এই কানেরটা যতটা হেভি দেখতে লাগছে অ্যাকচুয়ালি ততটা হেভি নয়, প্রচণ্ডই লাইট ওয়েট, আর সেটাই আর কি দেখাচ্ছিলাম। তো এই যে আমার শাড়িটা আমি যেটা পেয়ার করেছিলাম আমার বার্থডের শাড়ি, তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম, আমি জন্মদিনের বেশ কিছুদিন আগেই বাবা দিয়েছিল, যেটা ব্লাউজটা আমি আগে কাটিয়েছিলাম। তো যে মেয়েটার জন্মদিন মনে নেই সে আর কীভাবে নিজেকে প্রেজেন্টেবল করে সাজাবে। তো যাই হোক, তাও আর কি আমি একটা গেট রেডি উইথ মি ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। তো কেমন হয়েছে অবশ্যই জানিও তোমরা। তো আর যেটা বলছিলাম, জীবনে এই মার্কস পাওয়া বা জীবনে পড়াশোনা করা, নাম্বার পাওয়া, কোনো কিছু নিয়ে আমি জীবনে অহংকার করিনি। কেন কি আমার মনে হয় যে জিনিসটা নিয়ে তুমি অহংকার করবে সেটাই সবার আগে নষ্ট হয়ে যাবে। তাই অহংকারে আমি কোনো কথাটাই বলিনি। মানে আমার পিছনে সমালোচনা করছিস কর, সময় আসলে ঈশ্বর সময় দিক, আমি নিশ্চয়ই করে দেখাবো। এইটুকুই আমার বলার, আর কিছুই বলার নেই। আমি জীবনে অহংকার করিনি আর করবো না, যার যা পারে বলার হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।